রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প পুনঃযৌবনা, লিখেছেন নিমাই ভট্টাচার্য। তাপ্তি, সবরমতী, মাহি পেরিয়ে সাতপুরা, সহ্যাদ্রি, বিন্ধ্য ও আরাবল্লী পাহাড়ে চড়াই উতরাই পিছনে ফেলে গুজরাট যেখানে আরব সাগরের কোলে প্রায় ঢলে পড়েছে, ইতিহাসের পাতায় পাতায় যাদের উল্লেখ, সেই গিরনার পাহাড়, জুনাগড়, সোমনাথ, দ্বারকা ছাড়িয়ে রয়েছে আশেপাশেই। একটু উত্তরে জামনগর ছাড়লেই কচ্ছের রণ, লোনা জলের সাম্রাজ্য শুরু। মাটির নিচে সর্বত্রই অমূল্য খনিজ সম্পদ। আরব সাগর আর কচ্ছ, কাম্বে উপসাগরের কোলে কত ছোট বড় বন্দর, ছোট বড় শহরেরও অভাব নেই। কিন্তু মাঝে মাঝেই চোখে পড়ে সীমাহীন জনশূন্য প্রান্তর, টুকরো টুকরো জমিতে বাজরা বা ভুট্টার চাষ। ছোট রেলগাড়ি এরই মধ্যে দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনো ব্যস্ততা নাই। ছোট্ট স্টেশনে গাড়ি থামল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি সংস্কৃত টোলবাড়ির পণ্ডিত মশাইদের ফতুয়ার ঘাগরার মতন কুঁচি দেয়া জামা পরা কিছু পুরুষ যাত্রী ওঠানামা করে, কিছু সওদা মাথায় নিয়ে। রঙিন পোশাক পরা কিছু মেয়ে যাত্রীও চোখে পড়ে। হকাররা চিৎকার করে, ব্যয় আনা, ব্যয় আনা। অসংখ্য বৈচিত্র্যের দেশ ভারতবর্ষের এক অপরূপ ছবি দেখি সর্বত্র। দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাই। অতি সাধারণ গরিব মানুষ, কিন্তু তাদের চোখে মুখে হাহাকারের স্পর্শ নেই। 2-1 মিনিট দাঁড়িয়ে আবার চলতে শুরু করে আমার ছোট রেলগাড়ি। আবার স্টেশন আসে, আবার দাঁড়ায়। 2-1 মিনিট পরেই গার্ডের বাঁশি বাজে, অথবা তার আগেই ইঞ্জিনের বাঁশি। গাড়ি আবার চলতে শুরু করে। হঠাৎ খেয়াল হয় আমি বিভোর হয়ে মানুষ দেখছি আমার কামরায়, স্টেশনে, প্ল্যাটফর্মে। আহা, কি চোখ! শুধু সুন্দর নয়, অপূর্ব। এর আগে আর কোথাও দেখিনি, না দেশে না বিদেশে। ভূমধ্যসাগরের পাড়ে, নাইলের পাড়ে, গ্রীসের ধ্বংসস্তূপের পাশে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষদের দেখেছি। এখানকার সুন্দরীরা যুগ যুগ ধরে সারা পৃথিবীর পুরুষকে মুগ্ধ করেছে, কিন্তু তাদের এমন চোখ নেই। বোধহয় এদেরই কাউকে দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কালো মেয়ের কালো হরিণ চোখ। টিকিটবাবুর টিকিট চাইতেই সম্বিত ফিরে এলো। শুধু আমার না, গাড়ির সবার টিকিট পরীক্ষা করলেন উনি। অবাক হলাম, সবারই টিকিট আছে। টিকিট পরীক্ষা শেষ করে টিকিটবাবু আমারই পাশে বসলেন। এমন বন্ধু এত কাছাকাছি আর পাইনি। তাই তাকেই বললাম, মাঝপথে ট্রেন বদলে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছতে হবে, কিন্তু এই গাড়িতে পৌঁছবার 2 ঘন্টা আগেই ও গাড়ি ছেড়ে দেবে। টিকিটবাবু হেসে বললেন, এ গাড়ি এরকমই চলে, আপনি বরং সামনের স্টপেজে নেমে পড়ুন। টিকিটবাবু আরও বললেন, 2-3 টাকার লোকসান হলেও অনেক তাড়াতাড়ি পৌঁছবেন। গাড়ি থামতেই নেমে পড়লাম। মাত্র 2-3 জন যাত্রী ওঠানামা করতেই গাড়ি আবার ছেড়ে দিল। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম গাড়ি এগিয়ে চলেছে মাঠের মধ্যে। না দেখে পারলাম না। যে গাড়িতে বসে এত কিছু দেখেছি, তাকে বিদায় না জানিয়ে দৃষ্টি ঘোরাতে পারলাম না। এটা স্টেশন নয়, হল্ট। হিন্দি, ইংরেজি, গুজরাতিতে লেখা পরিচয় লিপি থেকে চোখ ঘোরাতেই দেখি মাস্টারবাবু অবাক হয়ে আমাকে দেখছেন। পরনে ধুতি, কিন্তু তার উপর রেল কোম্পানির কোট। বয়স বেশি নয়, বোধহয় 30-32, খুব বেশি হলে 34-35, তার বেশি কখনোই নয়। এমন কিছু সুপুরুষ না হলেও চেহারা মোটামুটি ভালোই। প্ল্যাটফর্ম বলে কিছু না থাকলেও দুদিকের 2টি পরিচয়লিপির মাঝখানের লম্বা জমিটুকুর উপরেই মাস্টারবাবু দাঁড়িয়ে। ওর পিছনেই ছোট্ট একটা ঘর, নিঃসন্দেহে ওটাই ওর অফিস ঘর। তাকিয়ে দেখি ওই অফিস ঘরের দরজায় দাঁড়িয়ে একজন বৃদ্ধ
ও একজন কিশোরীও মাস্টারবাবুর মতোই অবাক হয়ে আমাকে দেখছে। মনে মনে হাসি, ভাবি ওরা কি কোনোদিনও আমার মতো মানুষ দেখেনি। আমি মাস্টারবাবুর দিকে এগোতেই মেয়েটি দৌড়ে কোথায় চলে গেল। তারপর মাস্টারবাবুর কাছে গিয়ে প্রথমে নমস্কার, পরে আমার সমস্যার কথা বললাম। উনি বাসের খবর না নিয়ে প্রশ্ন করলেন, কোথায় থাকেন? দিল্লিতে। শুনে উনি অবাক, দিল্লিতে থাকেন? হ্যাঁ। তা দিল্লিতে কোন ডিপার্টমেন্টে আছেন? আমি কোনো ডিপার্টমেন্টে নেই। আপনি চাকরি করেন না? হ্যাঁ করি। তবে বলছেন কোনো ডিপার্টমেন্টেই নেই। আমি সরকারি চাকরি করি না। তবে আবার দিল্লিতে কী চাকরি করেন? আমি খবরের কাগজে কাজ করি। মাস্টারবাবু চোখ দুটো বড় বড় করে বললেন, আপনি জার্নালিস্ট? হ্যাঁ। আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই মাস্টারবাবু বললেন, আসুন আসুন। ওকে অনুসরণ করে ওর অফিস ঘরে আসি। ঘরে একটা চেয়ার, একটা টেবিল, একটা আলমারি, একটা বেঞ্চ। আমাকে চেয়ারখানে এগিয়ে দিয়ে বললেন, বসুন। আমি ওর অনেক অনুরোধ উপরোধ উপেক্ষা করেও বেঞ্চিতে বসলাম। অনেক দ্বিধা সংকোচের সঙ্গে উনি চেয়ারে বসেই হাঁক দিলেন, রতিলাল। বৃদ্ধ রতিলাল আমাকে ঘরে ঢুকতে দেখেই দরজার আড়ালে লুকিয়েছিল। মাস্টারবাবুর হাঁক শুনে এবার সে আত্মপ্রকাশ করতেই হুকুম হলো, কৃষ্ণাকে তাড়াতাড়ি চা করতে বলো। কৃষ্ণা? মেয়েটির নাম শুনে একটু অবাক হলেও মুখে কিছু বললাম না। এবার মাস্টারবাবু আমাকে প্রশ্ন করলেন আবার, আপনি কি দিল্লিরই লোক? মানে আপনি কি পাঞ্জাবি? আমি বাঙালি। এতক্ষণ হিন্দিতেই কথাবার্তা চলছিল। এবার উনি প্রায় পাগলের মতন চিৎকার করে বাংলায় বললেন, আপনি বাঙালি? আমিও বাংলায় জবাব দিলাম, হ্যাঁ। চিৎকার শুনে রতিলাল ছুটে আসে। ও কিছু বলার আগেই মাস্টারবাবু বললেন, রতিলাল, বহু বছর পর একজন বাঙালি পেয়েছি। তুমি আমার সাইকেল নিয়ে চটপট সৈয়দের কাছে গিয়ে একটু মাছ নিয়ে এসো, একটুও দেরি করো না। আমি কিছু বলতে গেলাম, কিন্তু ওরা কেউ আমার কথায় কান দিলেন না। রতিলাল মাস্টারবাবুর হুকুম শুনেই প্রায় উড়ে গেল। মাস্টারবাবুও সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। 5-7 মিনিট পরেই ফিরে এলেন, হাতে এক প্লেট ভর্তি মিষ্টি। ওর পিছনেই কৃষ্ণা, হাতে 2 কাপ চা, পরনে সুন্দর রঙিন শাড়ি, মাথায় ঘোমটা। হাতে চা নিয়েই ও মাথা নিচু করে বলল, নমস্কার বাবুজি। আমি কৃষ্ণার মুখে বাংলা শুনে অবাক বিস্ময়ে বলি, তুমি বাঙালি? কৃষ্ণা ডান হাত দিয়ে ঘোমটাটা একটু টেনে একটু হেসে মাথা নেড়ে বলে, না বাবুজি, আমাদের দেশ জেতপুরের ওদিকে। আমি বাংলা জানি, মাস্টারবাবু আমার গুরু আছে। আমি হেসে বলি, তাই নাকি? কৃষ্ণাও হাসে, বলে, হ্যাঁ। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বলি, তোমার নামটিও খুব সুন্দর। ও মুখ নিচু করে হাসতে হাসতেই বলে, সেটাও মাস্টারবাবুর কৃপা। এবার আমি মাস্টারবাবুর দিকে তাকাই, দেখি উনিও হাসছেন। বললেন, হ্যাঁ, আমি ওর নাম রেখেছি কৃষ্ণা, ভারী ভালো মেয়ে। প্রশংসা শুনে কৃষ্ণা লজ্জায় প্রায় মাটির সঙ্গে মিশে যায়। অনেক কষ্টে বলে, আমি ঘরে যাবে বাবুজি? হ্যাঁ, যাও। কৃষ্ণা চলে যায়। আমি এবার বাসের খোঁজ করি। মাস্টারবাবু বললেন, একটা ব্রিজ ভেঙে গেছে বলে কদিন বাস চলছে না। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করে যাব?
মাস্টারবাবু জিজ্ঞেস করলেন, ওদিকে যাওয়া কি খুবই দরকার? কিছুদিন আগে এই কচ্ছের রণ নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেল, সেই জন্য এদিকে ঘুরতে বেরিয়েছি। ভুজের দিকে গিয়েছেন কি? হ্যাঁ, ওদিকেও ঘুরে এসেছি। তাহলে এদিকে আর কি দেখবেন? সঙ্গে সঙ্গে মাস্টারবাবু হেসে বললেন, ভাগ্যক্রমে যখন আপনাকে পেয়েছি তখন 2-4 দিন না রেখে ছাড়ছি না। আমি চমকে উঠি, বলেন কি? উনি আবার হেসে বললেন, আমি যেতে দিলেও রতিলাল বা কৃষ্ণা আপনাকে ছাড়বে না। কেন? ওরা মানুষ বড় ভালোবাসে। এক মুহূর্ত থেমে ভেবে বলি, কিন্তু? উনি মাথা নেড়ে বলেন, আমার আর রতিলালের কথা ছেড়েই দিলাম, আপনি কৃষ্ণাকে ছেড়ে যেতেই পারবেন না। কথাটা শুনেই খটকা লাগলো। বললাম, কেন? ও এমন আদর যত্ন করে যে ওকে ছেড়ে যাওয়া খুবই মুশকিল। ওর কথা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। বলি, তাই নাকি? একটু সলজ্জ আত্মতৃপ্তির হাসি হেসে মাস্টারবাবু মুখ নিচু করে বললেন, শুধু ওর জন্যই তো আমি এখানে কটা বছর পড়ে আছি। আরও কতকাল থাকবো তা ভগবানই জানেন। শুনেও আমার মজা লাগে, ভালোও লাগে। হাসি ঠাট্টা করে বলি, তাহলে তো এখানে থাকা একদম নিরাপদ নয়। মাস্টারবাবু হো হো করে হেসে ওঠেন। পর মুহূর্তেই ম্লান হয়ে যায় মুখের হাসি। কেমন যেন বেদনার্থ সুরে বলেন, এ সংসারে আমার আপনজন নেই বললেই চলে। পেটের দায়ে এই পাণ্ডব বর্জিত দেশে পড়ে আছি। কতকাল প্রাণ ভরে বাংলায় কথা বলি না। এবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, যখন এসেই পড়েছেন 2-1 দিন থাকুন, খুব খুশি হব। কথাগুলো যেন এলোমেলো হয়ে বেরিয়ে এলো ওর মুখ থেকে, কিন্তু আমার মনে বড় দাগ কাটল। কথাগুলোর মধ্যে ওর আন্তরিকতার এমন স্পর্শ অনুভব করলাম যে কিছুতেই ওর অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। হেসে বললাম, আজ তো ট্রেনও নেই, বাসও নেই, সুতরাং আজ তো আছি, তারপর কালকের কথা কাল ভাবা যাবে। আবার কৃষ্ণা 2 কাপ চা নিয়ে হাজির। ওকে দেখেই আমি হেসে বললাম, আদর যত্ন করে কি তুমি আমাকেও এখানে বন্দি করে রাখবে? কৃষ্ণা মুখ নিচু করে হাসতে হাসতে বলল, বাবুজি, আপনি মুসাফির। মুসাফির ঘরে এলে তাকে দেবতার মতো যত্ন করতে হয়, কিন্তু আমরা তো গরিব আছি। আমি মাথা নেড়ে বললাম, না কৃষ্ণা, ঠিক হলো না। যে মানুষকে ভালোবাসতে পারে সে তো কখনো গরিব হতে পারে না। মাস্টারবাবু হেসে বললেন, বাহ, ভারী সুন্দর কথা বললেন তো। চা খেতে খেতে আমি কৃষ্ণাকে জিজ্ঞেস করি, দুপুরে কি খাওয়াবে? বাবুজি, এখানে সবজি খুব কম পাওয়া যায়। ইঞ্জিনের ড্রাইভার বাবু মাঝে মাঝে সবজি এনে দেয়। একটু সবজি আপনাকে খাওয়াবে। মাছির ঝোল হবে, আর ডাল পাপড় তো জরুর পাবেন। তুমি মাছ খাও? অত্যন্ত কুণ্ঠার সঙ্গে মুখ নিচু করে ও বলে, হ্যাঁ বাবুজি, আমি মাছি খাই। মাছি না, বলো মাছ। हाँ हाँ, মাছ। গলতি হয়ে যায়। আমি হেসেই বলি, আর যেন গলতি না হয়। কৃষ্ণা মুখখানা গম্ভীর করে আমার দিকে তাকিয়ে বলল, গলতি হলে আপনি মাফ করবেন না বাবুজি? আমিও সারল্য নিষ্পাপ মুখ দেখে যেন মুগ্ধ হয়ে যাই। এই পৃথিবীর দেশে দেশে ঘুরেও যেন এই স্নিগ্ধ পবিত্রতার মুখোমুখি হয়নি কোনো মন্দিরে, মসজিদে বা গির্জায়। এই সারল্য, এই পবিত্রতা যেন শুধু কাশবনে, শুধু শরতের আকাশে, দোয়েল কোকিলের মধ্যেই দেখা যায়। হঠাৎ মনে হলো, এই কিশোরীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলি, এই পৃথিবীতে এমন কোনো পাপিষ্ঠ নেই যে তোমাকে মাফ করবে না। পারলাম না, মনের ইচ্ছা মনেই রইল। হেসে বললাম, তোমার মতো বুদ্ধিমতী মেয়ের তো গলতি হওয়া উচিত নয়।
ঠিক বলেছ বাবুজি, আমার আর গলতি হবে না, আমি আর মাচ্ছি বলবে না। তবে কি বলবে? কৃষ্ণা একটু জোরেই বলল, মাছ। আমি আর মাস্টারবাবু হেসে উঠি। হাসি থামতেই কৃষ্ণা মাস্টারবাবুকে বলে, বাবুজিকে ঘরে নিয়ে যাই, আর কত সময় দপ্তরে বসবেন? আমি বললাম, না না, আমি একলা যাব না, মাস্টারবাবুর কাজ শেষ হলেই। মাস্টারবাবু বললেন, আপনি স্নান করে নিন, আমি একটু কাজ ছেড়েই আসছি। কৃষ্ণা আর এক মুহূর্তও সময় নষ্ট করে না। এক হাতে আমার সুটকেস তুলে নিয়েই অন্য হাতে আমার একটা হাত ধরে টান দিয়ে বলে, চলিয়ে চলিয়ে। মাস্টারবাবু আবার বললেন, আপনি যান, আমি আসছি। কি আর করব, কৃষ্ণার পিছন পিছন মাস্টারবাবুর কোয়ার্টারে গেলাম। কোয়ার্টার মানে একখানি ঘর, একটু বারান্দা, ওই বারান্দার এক পাশেই রান্নাঘর, ছোট্ট একটু উঠান, তার কোনায় একটু ঘেরা জায়গা, ওর নাম বাথরুম, তবে কলও নেই, পায়খানাও নেই। কোয়ার্টার আর স্টেশনের মাঝখানে একটা টিউবওয়েল আছে, প্রাকৃতিক কাজকর্মের জন্য মুক্তাঙ্গন। তা হোক, শুধু ঘরখানি নয়, সমস্ত বাড়িটাই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে সাজানো গোছানো। ঘরের দেওয়ালে রবীন্দ্রনাথের একটা ছবি, বোধহয় কোনো ক্যালেন্ডার থেকে কেটে বাঁধানো। একটা চেয়ার টেবিলও আছে এই ঘরটার এক কোণায়। খুব পুরনো 2-3টে শারদীয়া সংখ্যা অত্যন্ত যত্নে রাখা আছে টেবিলের উপর। এছাড়া 2-একটা ডায়েরি ও কাগজ কলম। ঘরের সবচাইতে উল্লেখযোগ্য দ্রষ্টব্য হচ্ছে টেবিলের ওপর ছোট্ট এক টুকরো কাঁচের তলায় কৃষ্ণার একটা ছবি। মনে মনে হাসি, ভাবি, যে মাটিতে বজরা ভুট্টার চাষ করতে চাষির প্রাণ বেরিয়ে যায়, সেই মাটিতেই স্বচ্ছন্দে মানুষের মনে জন্ম নেয় সর্বশ্রেষ্ঠ সম্পদ। স্নান করার জন্য টিউবওয়েলের দিকে পা বাড়াতেই কৃষ্ণা বলল, বাথরুমেই জল আছে। বাথরুমে ঢুকে দেখি 4 বালতি জল, ছোট্ট একটা তোয়ালে সাবান রাখা আছে। স্নান করে ঘরে আসতেই কৃষ্ণা আয়না চিরুনি এগিয়ে দিল, তারপরই নিয়ে এলো 1 গেলাস শরবত। আমি প্রতিবাদ করি না, হাসি আর কৃষ্ণাকে দেখি। তোমার মা নেই কৃষ্ণা? না বাবুজি, আমার মা নেই। আমি যখন 7 সালের তখন আমার মা মারা যায়। তো তুমি এখানে আছো ক বছর? আমি যখন 7 সালের তখন থেকেই আছি। আমি আর প্রশ্ন করি না, চেয়ারে বসে শরবত খেতে খেতে কৃষ্ণার কথা শুনি। এখন যেখানে স্টেশন, আগে এখানেই ছিল লেভেল ক্রসিং। সেই লেভেল ক্রসিং পাহারা দিত রতিলাল। দক্ষিণ দিকে মাইলখানেক দূরে বড় রাস্তা তৈরি হবার পর এই লেভেল ক্রসিংয়ের জায়গায় তৈরি হলো স্টেশন। নতুন মাস্টারবাবু এলেন ভেরাবল থেকে, কিন্তু পুরো 2 মাস থাকলেন না। আবার মাস্টারবাবু এলেন, গেলেন। কেউই এখানে থাকতে চায় না। থাকবে কেন? পড়ালেখা জানা শহরের মানুষ কি এখানে থাকতে পারে? কটা বছর এইভাবেই কেটে গেল। তারপর একদিন সকালবেলার গাড়িতে এই বাঙালি মাস্টারবাবু এসে হাজির। মাস্টারবাবু না পারেন রাঁধতে, না পারেন গুজরাটি বলতে। মাস্টারবাবু কোনো দিন খাওয়া দাওয়া করেন, কোনো দিন করেন না, চা আর ভাজাভুজি খেয়েই কাটিয়ে দেন। রতিলাল বজরা রুটি দিতে দ্বিধা করে, ভয়ও পায়। মাস্টারবাবু প্রায় সারা দিন রাতই স্টেশনে থাকেন। কোনো কোনো দিন রাত্রের মালগাড়ি চলে গেলে কোয়ার্টারে আসেন, তবে রোজ নয়। অফিসের টেবিলেই ঘুমিয়ে পড়েন। স্টেশন পাহারা দেবার কাজ খালাসি রতিলালের। সেই মেঝেই শুয়ে থাকে, কিন্তু মাস্টারবাবুর সামনে ঘুমোতে দ্বিধা করে। সময় সময় ওরা বাপ বেটিতে আলোচনা করে, কিন্তু ভেবে পায় না কে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে। শেষ পর্যন্ত একদিন রতিলালের কিশোরী মেয়ে মাথার ঘোমটা আরও একটু সামনে টেনে এগিয়ে এলো। বাবুজি। কে? আমি খালাসির বেটি। মাস্টারবাবু বিছানায় শুয়ে শুয়ে পুরনো শারদীয়া সংখ্যার পাতা উল্টাতে উল্টাতে মুখ তুলেই বললেন, কি চাই? কিছু চাই না বাবুজি,
আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খানা নিয়ে এসেছি। খানা? হ্যাঁ বাবুজি, খানা। জলদি হাত মুখ ধুয়ে নিন, খানা ঠান্ডা হয়ে যাবে। মাস্টারবাবু বিছানায় উঠে বসে জিজ্ঞেস করলেন, কে তোমাকে খানা আনতে বলল? আগে হাত মুখ ধুয়ে খেয়ে নিন, পরে সব জবাব দেব। মাস্টারবাবু খেতে খেতেই রতিলালের বেটি বিছানা ঠিক করে টেবিলের ওপর এক গ্লাস জল ঢেকে রাখে। মাস্টারবাবু ঘরে ঢুকতেই সে বলল, মালগাড়িকে আলো দেখাবার জন্যে আপনাকে আর স্টেশনে যেতে হবে না, এখন শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। রতিলাল কোথায়? খেয়ে দিয়ে স্টেশনে চলে গেছে। মাস্টারবাবু শুয়ে পড়েন। রতিলালের বেটি চলে যায়, কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকার পরও মাস্টারবাবুর চোখে ঘুম আসে না। রতিলালের বেটির কথাই শুধু ভাবেন। রাত আরও গভীর হয়। বিছানায় শুয়ে শুয়েই মাস্টারবাবু শুনতে পান মালগাড়ি আসছে। হঠাৎ দরজার বাইরে বারান্দার কোণায় একটা ছায়ামূর্তি দেখেই চিৎকার করে ওঠেন, কে? রতিলালের বেটি বলে, আমি। তুমি? এত রাত্রে? আপনি ঘুমননি মাস্টারবাবু? না। মাস্টারবাবু বিছানা ছেড়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তো তুমি এত রাত্রে কি করছো? সত্যি কথা বলবো? হ্যাঁ, সত্যি কথা বলো। রাগ করবেন না? না। রতিলালের বেটি একটু ভেবে বলে, দেখছিলাম আপনি শুয়ে আছেন নাকি স্টেশনে গিয়েছেন। এবার মাস্টারমশাই আর গম্ভীর থাকতে পারেন না, হেসে ওঠেন। আরও দু এক পা এগিয়ে ওর সামনে দাঁড়ান। হাসতে হাসতেই জিজ্ঞেস করেন, তা তুমি ঘুমোওনি কেন? রতিলালের বেটি আবার বলে, সত্যি কথা বলবো মাস্টারবাবু? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই বলো। শুয়ে শুয়ে আপনার কথা ভাবছিলাম। হ্যাঁ, আমার কথা? হ্যাঁ, আপনার কথা। রোজ রাত্রে শুয়ে শুয়ে আপনার কথাই ভাবি। মাস্টারবাবু আবার প্রশ্ন করেন। আবার জবাব দেয় রতিলালের বেটি, আপনি খাওয়া দাওয়া করেন না, সবসময় যেন কি ভাবেন, বিশেষ কথাবার্তাও বলেন না, তাই তো আপনার কথা ভাবি। বিকেলবেলায় মাস্টারবাবুর সঙ্গে রেললাইনের ওপর দিয়ে বজরার ক্ষেতের পাশে কালভার্টের উপর বসে কথা হচ্ছিল। তখন রতিলালের বেটির কতই বা বয়স, বড়জোর 11-12, নিতান্তই কিশোরী। তার মনেও এত প্রশ্ন, আমাকে নিয়ে এত চিন্তা। রতিলাল স্টেশনে ডিউটি দেয়, আর সে একলা ঘরে শুয়ে শুয়ে শুধু আমার কথাই ভাবে। মাস্টারবাবু যেন থমকে দাঁড়ান। দাঁড়াবেন না? ওর জীবনে যে অনেক দুঃখ, অনেক হতাশা। বাবা টিটাগড়ের কারখানায় কাজ করতেন, আরও দেশে থাকতো মার কাছে। সেই ছেলেবেলার কথা কিন্তু তবুও ওর মনে আছে। বাবা বিশেষ দেশে আসতেন না, কদাচিৎ কখনো এলেও বোতল থেকে ঢেলে ঢেলে কী যেন খেতেন। শুরু করতেন চেঁচামেচি, মারধর। অবোধ শিশু আরেকটু বড় হলো, বুড়ি ঠাকুমার হাত ধরে গ্রামের স্কুলে যায় আসে। রাত্রির বেলায় হঠাৎ ঘুম ভেঙে যায়। স্কুলের এক মাস্টারমশাইয়ের সঙ্গে মাকে ফিসফিস করে গল্প করতে দেখে চমকে ওঠে, ভয় পায়। ঘুম আসে না, কিন্তু চোখ বন্ধ করে শুয়েই থাকে। মাঝে মাঝে চোখ খোলে আর দেখে মাস্টারমশাই আর মা। কবছর পর টিটাগড়ের কারখানা থেকে চিঠি এলো, বাবা মারা গেছেন। তার কিছুদিন আগেই বুড়ি ঠাকুমাও গত হয়েছেন। 7-8 বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে কাটোয়া লোকালে চেপে মা চলে আসেন কলকাতা। হাওড়া স্টেশনে অভ্যর্থনা জানালেন সেই মাস্টারমশাই। উপেক্ষা আর অনাদরের মধ্যেও পিতৃহীন বালক বড় হয়, খুঁড়িয়েই পার হয় কটা বছর। সোমনাথ তখন 14 বছরের কিশোর। ছবিটা তখন অনেক বেশি স্পষ্ট। বুকের ব্যথা প্রায় অসহ্য, মনের মধ্যে 24 ঘন্টা আগুন জ্বলছে দাউ দাউ করে। বাড়ি থেকে পালালো সোমনাথ।
মাস্টারবাবু একটু ম্লান হেসে বলেন, কটা বছর বড় কষ্টে কাটালাম, কতজনে কত বদনাম দিয়েছে। কেউ বলেছে চোর, কেউ বলেছে পকেটমার, মারধরও খেয়েছি প্রভুবার। আমার অজ্ঞাতসারেই আমার মুখ দিয়ে আওয়াজ বের হয়, ইস। ঘুরতে ঘুরতে চলে এলাম নাসিক। সৌভাগ্যক্রমে এক বৃদ্ধ মিঠাইওয়ালার কৃপা লাভ করলাম। ওই বৃদ্ধের দোকানেই থাকি, কাজকর্ম করি। ওরই দয়ায় আবার পড়াশোনা করতেও শুরু করলাম। তারপর স্কুলের গণ্ডি পার হতে না হতেই বৃদ্ধ মারা গেলেন। ওর ছেলে বোম্বেতে চাকরি করত। তাছাড়া মিষ্টির দোকানের কাজও জানতো না, ব্যবসা তুলে দিল। আমি ওর সঙ্গেই বোম্বে চলে এলাম। তারপর তারপর এটা ওটা করতে করতেই রেলের চাকরিটা পেয়ে গেলাম। তা এখানে এলেন কেন? মাস্টারবাবু একটু শুকনো হাসি হেসে বলেন, একদিন হঠাৎ কোন্নগর স্কুলের এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো চার্চ গেটের ধারে। কথায় কথায় তার কাছে মার অনেক কীর্তি শুনলাম। মাস্টারবাবু আর বলতে পারেন না, থামেন। আমি অবাক হয়ে ওকে দেখি। একটু পরেই উনি আবার শুরু করলেন। বন্ধুর কাছে ওইসব শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তাই মনে মনে ঠিক করলাম এমন জায়গায় যাব যেখানে কোনো পরিচিতের মুখ কোনো দিন দেখব না। মাস্টারবাবু হঠাৎ একটু হেসে বললেন, অনেক খোঁজ খবর, অনেক চেষ্টা করে এখানে এসেছি। হঠাৎ নজর পড়ে রেল লাইনের ধার দিয়ে কৃষ্ণা আসছে। মাস্টারবাবুকে বললাম, দেখুন কৃষ্ণা আসছে, নিশ্চয়ই চা নিয়ে আসছে। ও জানলো কেমন করে আমরা এখানে আছি? প্রায় রোজ বিকালের দিকেই আমি এই কালভার্টের উপর বসে থাকি। তাই নাকি? হ্যাঁ, এই জায়গাটা আমার খুব প্রিয়। অনেক দিন রাত্রেও আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। কৃষ্ণা এখানে এসেও চা দিয়ে যায়? হ্যাঁ। মাস্টারবাবুর সংসারে ফ্লাক্স নেই, কিন্তু কেটলি আছে। কৃষ্ণা সেই কেটলির চারপাশে জড়িয়েছে ছোট একটা তোয়ালে। সে মাস্টারবাবুকে আর আমাকে গরম চা খাওয়াবেই। আমি দেখে হাসি, মনে মনে খুশিও হই, মুগ্ধ হই ওর আন্তরিকতা আর ভালোবাসা দেখে। কৃষ্ণা চা খায় না, আমরা দুজনে খাই। দু একটা কথাবার্তার পর মাস্টারবাবুকেও বলে, মাস্টারবাবু আজ আমি পড়ব না। কেন? মাস্টারবাবু প্রশ্ন করেন। কৃষ্ণা তার কালো হরিণ চোখ ঘুরিয়ে বলে, আজ আমি পড়ব কেন? আজ তো বাবুজির সঙ্গে কথা বলবো। মাস্টারবাবু হেসে বলেন, বাবুজির সঙ্গে তো আমি গল্প করব, তুমি কেন পড়বে না? কৃষ্ণা মাথা নেড়ে বেনি দুলিয়ে বলে, না না, আজ আমি জরুর বাবুজির সঙ্গে গল্প করবে। আমি না হেসে আর পারি না। আমি ওর মাথা ধরে ঝাঁকুনি দিয়ে বলি, না না, আজ তোমাকে পড়তে হবে না, আজ আমি আর তুমি গল্প করব। আর মাস্টারবাবু? মাস্টারবাবু আজ সারা রাত স্টেশনে ডিউটি দেবেন। আমার কথা শুনেও হাসিতে ফেটে পড়ে। মাস্টারবাবুও হাসেন। কৃষ্ণা কেটলি থেকে আবার চা ঢেলে দেয়। আমরা চা খাই, গল্প করি, হাসি। তিনজনে একসঙ্গে ফিরে আসি। কৃষ্ণা কোয়ার্টারে যায়, আমরা দুজনে স্টেশনে বসি, ঘোরাঘুরি করি, কত কথা শুনি, কত কথা বলি। সন্ধ্যার অন্ধকার নেমে আসে ভারতবর্ষের পশ্চিম দিগন্তের প্রত্যন্ত অঞ্চলে। রতিলাল অফিস ঘরে আলো জ্বেলে দিয়ে কোয়ার্টারে যায়, ফিরে আসে খাওয়া দাওয়ার পর। আমরা তখনও গল্প করি। রতিলাল তাগিদ দেয়, কিন্তু আমরা উঠতেও পারি না। গল্পের নেশায় এমনই মশগুল যে উঠবো উঠবো করেও উঠতে পারি না। শেষে ছুটে আসে কৃষ্ণা। আমরা আর দেরি করি না। খাওয়ার আগে, খাবার পর আবার গল্প। তিনজনেই যেন গল্পের নেশায় মাতাল হয়ে গেছি।
কোয়ার্টারের বাইরে চাটাই বিছিয়ে গল্প করতে করতে ভুলেই যাই শুক্লা তৃতীয়ার রাতের মেয়াদ আর বেশি নেই। হঠাৎ মাস্টারবাবু উঠে কোয়ার্টারে যান, বোধহয় বাথরুমে। কৃষ্ণা হাত দিয়ে আমার মুখখানা ওর দিকে ঘুরিয়ে নিয়ে প্রশ্ন করে, আচ্ছা বাবুজি, আমার মাস্টারবাবু খুব ভালো না? যৌবনার কথা শুনে মুগ্ধ হই। বলি, হ্যাঁ, তোমার মাস্টারবাবু খুব ভালো লোক। ওদের সান্নিধ্যে 2 দিন কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ট্রেনেই চলে যাব। শেষ রাত্রির দিকে শুতে এলাম। হঠাৎ মাস্টারবাবু প্রশ্ন করলেন, আমি কি ভুল করলাম? না না, ভুল করবেন কেন, ঠিকই করেছেন। একটু থেমে বললাম, ভগবান দুহাত দিয়ে যাকে এগিয়ে দিয়েছেন তাকে বুক পেতে গ্রহণ করার মধ্যে কোনো অন্যায়, কোনো ভুল নেই। পরের দিন সকালে সকলেরই চোখে জল। গাড়ি এসে থামল এই অখ্যাত অপরিচিত হল্টে। কৃষ্ণা কাঁদতে কাঁদতে আমাকে বলল, বাবুজি, এর পরের বার এসে তুমি আমাকে বাঙালিদের দেশে নিয়ে যাবে। আমি আরও ভালো ভালো বাংলা শিখবে, আরও ভালো ভালো খানা বানাবে। বিদায়বেলা বিচ্ছেদ বেদনার মধ্যেও আমি হাসি। বলি, তোমার মাস্টারবাবু নিশ্চয়ই তোমাকে বাঙালিদের দেশে নিয়ে যাবে, ওটা তো তোমারও দেশ। রতিলাল গামছা দিয়ে চোখের জল মুছে বলল, হ্যাঁ বাবুজি, ও আপনাদেরই মেয়ে আছে। গাড়ি ছেড়ে দিল। আমি লাফিয়ে ট্রেনে উঠলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য।